ভেরি ইমপ্রেসিভ। ওয়েল, আগে বলুন তো, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি এমপিকে? তিনি লন্ডনের কোন আসন থেকে এবং কোন পার্টির হয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন? স্যার, তিনি রুশ নারায়ণী। তিনি লন্ডনের বেনথাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন। গুড। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? স্যার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, আর ঢাকা 2 নম্বর সেক্টরে ছিল। Well, why do you think yourself fit for this post? Sir, I fit for this because I pass MBA and I Why should we recruit you for this post? Sir, I confident. I think I do good here. And এত ভালো রেজাল্ট আপনার, কিন্তু ইংরেজিতে সরি। FM স্যারের পরিচিতি, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। সভাপতি ফিরোজাবাসার আইডিয়াল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্য পায়োনিয়ার কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। FM মেথডের উদ্ভাবক, ইংলিশের অধ্যাপক, FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউটের সিইও এবং প্রপার মেথডোলজি অফ টিচিং ইংলিশ ফর দ্য বেঙ্গলি স্পিকিং পিপল এর উপর রিসার্চার, টিভি উপস্থাপক, অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল। চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ইংলিশ লিটারেচারে BA অনার্স এবং MA ডিগ্রি লাভ করেন এবং 1986 সাল থেকে ইংরেজি বিভাগের অধ্যাপনায় নিয়োজিত আছেন। বিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় 5 বার সনদপ্রাপ্ত হয়েছেন। 37 ফাউন্ডেশন ট্রেনিং ফর BCS জেনারেল এডুকেশনে ইংলিশ ডিবেট কম্পিটিশনে গোল্ড মেডেলিস্ট হয়েছেন। ফ্রান্স থেকে ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড 2009 প্রাপ্ত হন। ব্রিটেন থেকে লন্ডন কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড 2010 প্রাপ্ত হন। এছাড়াও আমেরিকা, জার্মান, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও ইতালি থেকেও পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি বিটিভি, চ্যানেল I, বাংলাভিশন, দিগন্ত টেলিভিশন,
ইসলামিক টিভি, বৈশাখী টিভি সহ অন্যান্য টিভি চ্যানেলে বহু বছর এফএম মেথডে ইংলিশ শিখিয়েছেন। বাফিসাব স্বাধীনতা পদক 2005, দৈনিক আমার দেশ স্বীকৃতি স্মারক, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2005, স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ড 2006, জিয়া স্মৃতি পদক 2006, প্রিন্সেস ডায়ানা গোল্ড মেডেল 2007, মহাত্মা গান্ধী স্বর্ণপদক পুরস্কার 2008, নওয়াব ফয়জুন্নেসা স্বর্ণপদক 2008, আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার 2009, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড 2009, অতীশ দীপঙ্কর স্মৃতি পদক 2009, হেলেন কেলার গোল্ড মেডেল 2009, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক 2012 সহ আরো অনেক পুরস্কার লাভ করেন। সেপ্টেম্বর 1992 তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের আমন্ত্রণে জনাব মুকুল তার উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিটি ব্যাখ্যা দেন। একই বছর 31 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে তারই উপস্থিতিতে শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার সহ সিনিয়র মন্ত্রীদের সামনে জনাব মুকুল তার উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিটি ব্যাখ্যা দেন। 1993 সালে 27 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে মরহুম শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের সভাপতিত্বে গঠিত একটি বোর্ড অফ এক্সপার্টস ইন ইংলিশদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সারাদিনব্যাপী পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এনসিটিবি এর নিকট প্রেরণ করে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জোর সুপারিশ করা হয়। এনসিটিবি এর ব্যর্থতার কারণে জাতিকে আজও চরম মূল্য দিতে হচ্ছে। সরকারি মাদ্রাসা-ই আলিয়ায় ইংরেজি বিভাগে অধ্যাপনাকালীন সময়ে ফাজিল শ্রেণীতে ডিগ্রির মান দেওয়ার জন্য সরকার কর্তৃক গঠিত সিলেবাস পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে জোরালো সুপারিশ করেন। তিনি 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পরে শিশু একাডেমির মহাপরিচালকের পদ গ্রহণ করার জোরালো প্রস্তাব পান, কিন্তু এফএম মেথডের সাহায্যে মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলনে নিজেকে নিরবিচ্ছিন্নভাবে নিয়োজিত রাখার লক্ষ্যে তা গ্রহণে অসম্মতি প্রকাশ করেন। এফএম মেথডের ভুবনে আপনাদের সকলকে সুস্বাগতম। এফএম মেথড হলো আমার সুদীর্ঘ 25 বছরের গবেষণার ফসল। শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষকে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলানো যায় সেটার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো এফএম মেথড। এই একবিংশ শতাব্দীকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। আমরা বলে থাকি এটা হলো বিজ্ঞানের যুগ, এটা প্রযুক্তির যুগ, এটা বিশ্বায়নের যুগ। এই যুগের কনসেপ্ট হলো দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। সারাটা পৃথিবীকে একটি ছোট্ট গ্রামের সাথে তুলনা করা হয়। একটি ছোট্ট গ্রামে আসলে কি হয়? একটি ছোট্ট গ্রামে একজন মানুষ যে ভাষায় কথা বলে, আশা করা যায় ওই গ্রামের প্রত্যেকটি মানুষ সে কথাটি বোঝে। কাজে বোঝা যাচ্ছে এই একবিংশ শতাব্দীর দুনিয়ায় বিশ্বব্যাপী একটি কমন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। আর সেই কমন ল্যাঙ্গুয়েজটি যেহেতু বাংলা না হয়ে ইংরেজি হয়ে গেছে, আমাদের ইংরেজি শেখার প্রয়োজন আছে। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দর্শনীয় শরীর বানাতে কিংবা জিরো ফিগার ধরে রাখতে, জিরো ফিগার ব্যাপারটাও খুব ভালো বুঝতে হয় না। এখন অনেকেই জিমে যান। শরীর গঠনের পাশাপাশি নিরাপত্তার জন্য মার্শাল আর্ট শেখাও বেশ জরুরি। খেলা হিসেবে কুম্ফু কারাতের আলাদা গুরুত্ব রয়েছে, এক্ষেত্রে সাফল্য পেতে করতে হবে সঠিক ওস্তাদ। অন্যদিকে দেশে বিদেশে ভালো চাকরির জন্য অনেকেই জোর দিচ্ছেন ইংরেজি শেখার উপর। এজন্য দেশে রয়েছে নানা ধরনের উদ্ভাবিত নানা পদ্ধতি ও প্রতিষ্ঠান। বেশ কিছু পদ্ধতি পেয়েছে দেশজোড়া খ্যাতি। আর উত্তরাধুনিক যুগে ভালোবাসায় আর গোপনীয়তায় সীমা নেই। এখন প্রচার মাধ্যমে এসে প্রকাশ্যেই মনের কথাটি জানাচ্ছেন প্রেমিক প্রেমিকারা। এই সময় খ্যাতির তুঙ্গে থাকা ফাইট গুরু, ইংলিশ গুরু, লাভ গুরু আর ফিটনেস গুরুকে নিয়ে কথা হবে আজকের বাংলাদেশে। জেনে নেব তাদের সাফল্যের রহস্য আর অজানা নানান গল্প। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ উৎসবিতে আছেন বাংলা সিনেমার মার্শাল আর্টের অন্যতম পথিকৃৎ ওস্তাদ জাহাঙ্গীর আলম, আছেন ইংরেজি শেখার সহজ পথ এফএম মেথডের উদ্ভাবক এবং এফএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব ফিরোজ মুকুল,
রেডিও আমারের লাভ গুরু জনাব এহতেশামুল হক এবং ফিটনেস প্রশিক্ষক জনাব খসরু পারভেজ রুমি, স্বাগত আপনাদের। জনাব ফিরোজ মুকুল, মানে ইংরেজি শেখাতে গিয়ে জীবনে কোনো বিব্রতকর অভিজ্ঞতায় বা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন? হ্যাঁ, আসলে আমার গবেষণাটা শুরু কিন্তু সেখান থেকেই। আমি যখন 1986 সালে ইংরেজি বিভাগের অধ্যাপনায় আসি এবং সেই বছর সরকারি হরগঙ্গা কলেজে আমার ইনভিজিলেটরের দায়িত্ব পড়ে। মাত্র 3-4 দিন আমার চাকরি জীবন তখন। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় দেখলাম যে একটা স্টুডেন্ট মেয়ে এই 20 মিনিটের মধ্যে কাঁদতে শুরু করছে। শি ওয়াজ সিম্পলি উইপিং। আমি খুব মানে আমার মনে হলো যেন সে হি ওয়াজ সাফারিং ফ্রম এনি ডিজিজ। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, তুমি কি শরীর খারাপ, আমি কি তোমার জন্য সিক বেডের ব্যবস্থা করে দেবো? সে আমাকে বলল, না স্যার শরীর ভালো। আমি তার বললাম, কাঁদছো কেন? সে বলল, স্যার কোশ্চেন কমন পড়েনি। তখন আমি প্রচণ্ড রেগে গেলাম, গিয়ে বললাম, পড়াশোনা করবে না আর বলবে যে পরীক্ষা কোশ্চেন কমন পড়ে না, সেই জন্য কান্নাকাটি করবে, এটা কেমন কথা? সে বলল, স্যার পড়াশোনা করেছি। আমি বললাম, এই যেন তেন পড়াশোনা করে তো পড়াশোনা বলে না। সে আমাকে বলল, স্যার 19টি এসে মুখস্থ করেছি, একটিও কমন পড়ে। এই কথাটা আমি জীবনে যতবার বলেছি আমার সমস্ত শরীরে আমার পশমগুলো দাঁড়িয়ে যায়। একটা স্টুডেন্ট চিন্তা করেন, 19টা এসে মুখস্থ করে, পরীক্ষা প্রিপারেশন নেই, তারপর কোশ্চেন কমন না পড়লে সে লিখতে পারে না। আপনি যখন পরীক্ষা দিয়েছেন এসে মুখস্থ করেন নাই? আমার জীবনে আমি 2টা এসে মুখস্থ করেছিলাম, সেটা আমার টিচার আমাকে বিশ্বাস করে নাই যে আমি ফ্রি হ্যান্ড লিখতে পারি। আমাকে বলছেন, তুমি ফার্স্ট বয়, তুমি এসে মুখস্থ করো। সবাইকে এসে মুখস্থ জিজ্ঞেস করতেন, আমাদের বৃহস্পতিবার দিন এসে ক্লাস নেওয়া হতো। স্যার সবাইকে জিজ্ঞেস করেছেন, পাঞ্চুয়ালিটি পড়া দিয়েছেন, সবাই পারেনি। আমি ফার্স্ট বয়, আমাকে জিজ্ঞেস করলেন। আমি, স্যার আমি তো এটা মুখস্থ করিনি। হ্যাঁ, তুমি মুখস্থ করো নাই, তুমি পারো না, লাস্ট বয় যা, তুমিও ফার্স্ট বয়, তোমার মধ্যে কি কোয়ালিটি ডিফারেন্স থাকলো? তখন ওই পুরো সপ্তাহ কারো পড়া না দিয়ে আমাকে পড়া দিলেন। আমি জীবনে অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমি কোনোদিন রাত 3টায় উঠে পড়াশোনা করিনি। ওই এক সপ্তাহ আমি পড়াশোনা করেছিলাম, ডিসিপ্লিন মুখস্থ করেছিলাম। পরের সপ্তাহে আবার পাংচুয়ালিটি মুখস্থ করতে দিলেন। সমস্ত ছাত্রদের পড়াশোনা বাদ দিয়ে আমাকে 2টা এসে মুখস্থ করালেন। পরীক্ষার হলে একটা আসলো, পরীক্ষায় আমি কিন্তু মুখস্থ বিধায় কিছুই লিখতে পারিনি, ভুলে গেছি। তারপর ফ্রি হ্যান্ড লিখে আনসার করেছি। আমার টিচার আমাকে যখন ফাইনাল পরীক্ষার খাতা দেওয়া হলো, আমি দেখালাম যে স্যার আপনি আমাকে কষ্ট করিয়ে মুখস্থ করিয়েছেন, তখন কিন্তু আমি আপনাকে মুখস্থ পড়া দিতে পেরেছি, কিন্তু আমি কিন্তু সেটা ধরে রাখতে পারিনি, যার ফলে আমাকে ফ্রি হ্যান্ড লিখতে হয়েছে। এবং আপনি আমাকে 15-র মধ্যে 12 দিয়েছেন, আর যে মুখস্থ করে লিখেছে তাকে 10 দিয়েছেন। আমি যেটা মনে করি, আমার দেশের ছেলেমেয়েরা, এই দেশের যে শিক্ষা পদ্ধতি, বিশেষ করে ইংরেজি শিক্ষা পদ্ধতি, সেখানে ছাত্ররা কি করে, মুখস্থ করে পরীক্ষার হলে লেখে। যদি কমন পড়ে, ভালো লিখতে পারে, তাহলে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে। এবার চিন্তা করেন, যা মুখস্থ করে শিখলো সেটা কিন্তু সারা জীবন ধরে রাখতে পারে না। তাহলে একটা স্টুডেন্ট পাস করা আর একটা ফেল করা স্টুডেন্টের মধ্যে যদি ভালো মুখস্থ করে লিখতে পারা না পারাই পার্থক্য হয়ে থাকে, যে মুহূর্তে পাস করা ছেলেটা মুখস্থ ভুলে গেল, সেই মুহূর্তে কিন্তু কার্যত সে আবার ফেলের পর্যায়ে চলে গেল। এইভাবে মুখস্থ করে যারা এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, অনেক সেটা থেকে জি, তখন আমার হলো না, এটা কেমন শিক্ষা পদ্ধতি যে মুখস্থ করলাম, আমি মুখস্থ রাখতে পারলাম না, বা কমন পড়লো না, আমি লিখতে পারলাম না, তাহলে আমার সেটা তো সত্যিকারের শিক্ষা হলো না। আমার একটা মুখস্থ করা, কমন পড়লে পারি, না কমন পড়লে আমি ফেল করি। তখন থেকে আমার মনে হলো যে এই শিক্ষা পদ্ধতির মধ্যে গলদ রয়ে গেছে। রাইট, তখন থেকে আমি আমার দেশের ছেলেরা কেন ইংরেজিতে কাঁচা, ওয়াই আর দে অ্যাফ্রেড অফ ইংলিশ, হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ টুয়ার্ডস টিচিং ইংলিশ, এবং কি পদ্ধতিতে পড়ালে তারা খুব সহজে সেটাকে গ্রাস্প করতে পারবে, মনে রাখতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে, সেটার উপরে আমি গবেষণাটা করেছি। আমাদের একজন দর্শক জনাব ফিরোজ মুকুল আপনার কাছে মানে একটি মন্তব্য করেছেন, মন্তব্যটি আমি একটু পড়ে শোনাচ্ছি। ওনার নাম হচ্ছে অনন্যা। উনি বলছেন যে এফএম একটি ভালো প্রোগ্রাম নয়, কারণ গ্রামার না শিখে এইসব জিনিস শিখলে আমাদের জাতির জন্য এটা একটা বিরাট হুমকি। গ্রামার না শিখে ইংরেজি শেখাটা আসলে আমাদের জন্য কতটা আচ্ছা। আপনার মাধ্যমে আমি ওই দর্শককে এবং আমার যারা দর্শক আজকে আছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমাদের উদ্দেশ্য কি? আমরা বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজি শিখতে চাই। এবার আপনি বলেন, ইংরেজি হচ্ছে ইংরেজদের ভাষা, সেই ইংরেজি ভাষাভাষী ছোট ছোট ছেলেমেয়েরা যখন ইংরেজি শেখে, তারা কি আগে ইংরেজি গ্রামার শিখে ইংরেজি শেখে? নিশ্চয়ই না। তারা ভাষাটা শিখে আগে। যে ভাষা সঠিকভাবে বলতে পারে, ওই ভাষার মধ্যে কিন্তু গ্রামার নিহিত থাকে। যদি বাক্যটা কারেক্ট হয়, যিনি গ্রামার জানেন তিনি এর মধ্যে কারেক্ট গ্রামার খুঁজে পাবেন। কিন্তু যে শিখছে ছোট শিশু, সে কিন্তু গ্রামারটা জানে না, কিন্তু সে ভাষাটা জানে। এফএম আমি যদি মনে করি, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এই দুটো জায়গার মধ্যে যাতায়াতের জন্য রাস্তাটা হলো এরকম উঁচু নিচু, মানে পাহাড় এর দিকে গিয়ে আমাদের পদ্মা নদী মানে সেতু না থাকার কারণে আমাদের যেভাবে উত্তরবঙ্গ হয়ে ঘুরে দক্ষিণবঙ্গ যেতে হয়, মনে করেন এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার রাস্তাটা হলো এরকম আঁকাবাঁকা। এখন
এই জায়গা থেকে এইভাবে যাওয়া যেতে যে সময় শ্রম অর্থ নষ্ট হয়, এটাতে যদি সোজা পথে একটা রাস্তা থাকতো তাহলে মানুষ অনেক সহজে যেতে পারতো, অনেক সময় কম লাগতো, শ্রম কম লাগতো। এখন আমাদের দেশের শিক্ষা পদ্ধতি যেটা, সেটা বাঙালিদেরকে আমরা ইংরেজি শেখাই, আমাদের টেন্স গ্রামার স্ট্রাকচার শেখাই। টেন্স গ্রামার, মনে করেন টেন্স এখানে আছে, টেন্স গ্রামার স্ট্রাকচার শিখে ইংরেজি শেখাই। আমি যদি দর্শককে জিজ্ঞেস করি যে আমরা যে গ্রামার শেখাচ্ছি, হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এ যোগ করতে হবে। হি হলো একটা পারসন, গো হলো একটা ভার্ব, তাহলে হি হলে গোজ হয়ে যাবে। এই যে হি হলে কেন গোজ হবে এটুকু শেখানোর জন্য আমরা শেখাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এ। আপনি কি শেখান? আমি একটা ছোট্ট শিশু যখন সে বলে আমি খাই, বাবা খাই বলে যদি এরকম কথা বলে, মা বাবা আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে শেখান? এটা হচ্ছে জাস্ট ভাষা ছোট করে একটা ছোট্ট ইংরেজি শিশু কিভাবে শিখে, আই গো, ইউ গো, হি গোজ। যেমন শেখার ক্ষেত্রে এইভাবে প্র্যাকটিক্যালি এভাবে প্র্যাকটিস করে নেবে। ল্যাঙ্গুয়েজ অনেকটা মুখস্থ করতে হবে? না মুখস্থ করতে হবে না। ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রো প্র্যাকটিস। এখন আপনি এই যে হি গোজ, এই ছোট্ট দুটা শব্দের একটা বাক্য শেখানোর জন্য এই গ্রামার শেখাতে গেলে দেখবেন এই গ্রামারটাকে অ্যানালিসিস করলে এর মধ্যে থেকে 33 গ্রামাটিক্যাল আইটেমস বেরিয়ে আসে। এবার আপনি বলেন ছোট্ট একটা বাক্য শেখানোর জন্য যদি 33টা গ্রামাটিক্যাল আইটেম শেখাতে হয়, বড় বড় বাক্য ইংরেজি গঠন করতে হলে কত শত গ্রামারের নিয়ম শেখাতে হয়। গ্রামারের নিয়ম মানে ব্যাকরণের নিয়ম শেখা হয়তো ভাষা শেখার জন্য একটা প্রয়োজন, এটা অনেকেই না হয়তো মনে করবেন। এটা জনাব ফিরোজ মুকুল, আপনার কোর্স শিডিউল অনুযায়ী 15 দিনের আপনি ইংরেজি ভাষা রপ্ত করার একটি আহ্বান জানান, ইংরেজি শিখিয়ে দেবেন। কোনো ক্ষেত্রে আমরা এটাও শুনেছি যে একদিনে আপনি ইংরেজি ভাষা শিখিয়ে দেবেন, এটা বলছেন, এটা কি আসলে সম্ভব বা সত্য? মানে আচ্ছা, আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। আমি যদি চিন্তা করি যে ঢাকা শহরের পুরনো ঢাকাটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে উন্নত, তো সেই ব্রিটিশ ওই জায়গায় আপনি কোনো দোতলা বিল্ডিং এর বেশি দেখবেন না, কারণ পায়ে হেঁটে দোতলা পর্যন্ত ওঠা খুব কঠিন। আজকাল কিন্তু 14 তলাও হচ্ছে, তার মানে কি সিঁড়িটা বাদ দিয়ে লিফট ব্যবহার করছে, প্রযুক্তির আশ্রয় নিচ্ছে। আপনি যদি টেন্স গ্রামার স্ট্রাকচার ধরে ইংরেজি শেখানোর চেষ্টা করেন তাহলে বছরের পর বছর লাগবে। বা আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করাচ্ছি, তাতেও আমরা খুব ভালো কোয়ালিটি মানে এনশিওর করতে পারছি না যারা ইংরেজির উপরে দক্ষতা অর্জন করতে পারছে। আমি আপনাকে শুধু আগের প্রশ্নটা আমি উত্তর দিতে চাই এই কারণে, কোনো ভাষার গ্রামার মূলত সেই ভাষার মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়। কাজে নিঃসন্দেহে ইংরেজি ভাষার গ্রামারটা ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এবার ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামার আমরা প্রয়োগ করছি বাংলা ভাষাভাষী মানুষের উপরে। এবার একটু চিন্তা করে দেখেন তো, দেখতে চিকন চাকন মানুষের জন্য তৈরি করা যে ড্রেস, সেটা যদি একটা মোটা মানুষকে পরাবার চেষ্টা করা হয়, সেটা কি মানানসই হবে? কিছুতেই মানানসই হবে না। তারপরে যদি কেউ এই চিকন মানুষেরটা মোটা মানুষকে পরাবার চেষ্টা করে, তাহলে এটাকে আপনি কিছুতেই শুভবুদ্ধির পরিচয় পাবেন না। ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামার যখন আমরা আমাদের দেশের ছেলে মেয়েদের উপরে প্রয়োগ করছি, তাতে বহু বছর লাগছে, কিন্তু সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না। এগুলো বাদ দিয়ে বাংলাকে বেস ধরে আপনি এক জায়গায় দাঁড়াতে চাচ্ছেন, আপনার মাটির নিচে মানে পায়ের নিচে শক্ত ভিত্তি থাকতে হবে। হয় আপনার মাটির উপরে দাঁড়াতে হবে, না হয় ফ্লোরের উপর দাঁড়াতে হবে, না হয় ছাদের উপরে দাঁড়াতে হবে। হাওয়ার উপরে দাঁড়াতে পারবেন না। ভাষা শিখতে হলে যেটা দরকার সেটা হলো বেস দরকার। এবং বাঙালিদের ইংরেজি শেখার বেস নিশ্চয়ই বাঙালিদের মাতৃভাষা হতে হবে। ইংরেজি গ্রামার কখনো বাঙালিদের জন্য বেস হতে পারে না। আমি যেটা করছি সেটা হচ্ছে বাংলা ভাষাকে শেষ শব্দকে ধরে, আপনি গ্রামার ধরা খুব কঠিন। আমি যেটা আমাদের দর্শকরা যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে ইংরেজি ভাষা শেখাচ্ছেন সেটা ইংরেজি ভাষাভাষী যারা এটাতে সার্টিফিকেট, ধরা যাক বিবিসি, তারা বিবিসি জানালা, ইংরেজি জানালা বলে একটি প্রোগ্রাম করছে, তারা কি আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেছে, বা আপনি কি তাদের সাথে কোনো নিয়মিত যোগাযোগ হয়, বা তারা কি আপনার এই সিস্টেমটাকে কোনো স্বীকৃতি দিচ্ছে? আপনার এখানে আমি 2টে পুরস্কারের কথা শুনতে পাচ্ছি, একটি ফ্রান্সের কোয়ালিটি মেইনটেন অ্যাওয়ার্ড আর একটি লন্ডনের কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড। এগুলি কি অ্যাওয়ার্ড আসলে, বা এগুলি কারা দেয়, কারা পায়? এটা হচ্ছে আমার এই যে গবেষণালব্ধ পদ্ধতি এফএম মেথড, এটা ইন্টারনেটে আছে, সেটার কারণে ওরা দিয়েছে। কিন্তু কে কি দিল না দিল আমি সেটাতে যেতে চাচ্ছি না। আমার পদ্ধতি ভালো কি মন্দ, যে বিবিসি জানালার কথা বললেন, আমি তাদের পদ্ধতি জানি না, কিন্তু আমার পদ্ধতিটা আমি জানি না। আমি যেটা করে থাকি প্রতি ফ্রাইডে, যেমন আগামীকাল আছে সকাল 9:30, প্রতি শুক্রবার দিন সকাল 9:30 আমি একটা সেমিনারের আয়োজন করি। সেখানে বিভিন্ন রকমের লোকজন আসে, তারা দেখে যে কিভাবে এত সহজে এই পদ্ধতিতে ইংরেজি শেখা যায়। আমি আপনাকে একটা গল্প বলি, গল্প না বাস্তব কথা। আমার দাদা আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমার দাদাকে আমি বলেছিলাম যে দাদা, টেলিভিশন একটা যন্ত্র বেরিয়েছে, যে যন্ত্রের স্ক্রিনের সামনে দাঁড়ালে পৃথিবীর কোথায় গিয়ে হচ্ছে না হচ্ছে সেটা বোঝা যায়, দেখা যায়। আমার দাদা আমাকে উল্টা প্রশ্ন করলেন, আচ্ছা ধরো আমি যদি তোমার টেলিভিশন স্ক্রিনের সামনে দাঁড়াই,
বসি, আমার চেহারাটা কি দেখা যাবে? না না দাদা দেখা যাবে না। তখন আমার দাদা বললেন, তুমি কি আমাকে এতই বোকা মনে করো যে আমার চেহারা সামনের টেলিভিশন স্ক্রিনের সামনে বসলে আমার দেখা যাবে না, আর সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখতে পারবো? এটা বিশ্বাস করানো যাবে না। কি করতে হবে, মানে যুক্তি দিয়ে বোঝানো যাবে না, কি করতে হবে, বাস্তবে যখন টেলিভিশন সেটটা সামনে আমার দাদাকে বসিয়ে দিলাম এবং যখন দেখালাম তখন কিন্তু সেটা বিশ্বাসযোগ্য। কাজে এফএম মেথড যদি বুঝতে হয়, আপনি এফএম মেথড সম্বন্ধে কোনো ধারণাই যার নেই, তারপর কিন্তু এফএম মেথড বোঝা সম্ভব না। এবং এটাকে বুঝতে হলে এটা দেখতে হবে, দেখার পরে এটা মানে আপনাকে ধন্যবাদ। আসলে আপনি অনেক পরিষ্কার করে বলেছেন। আপনার এফএম মেথডের আপনি যখন এটা শুরু করলেন তারপর থেকে কতজন এই মেথডে আপনার কাছ থেকে শিখেছেন ইংরেজিটা, এটা কোনো ধারণা আছে আপনার? আমরা জানি যে অনেক, নিশ্চয়ই সংখ্যাটা অনেক বেশি হবে। জি, সংখ্যাটা অনেক বেশি। আমি সংখ্যাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি না। আমি আপনাকে একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেই সাথে আমি দর্শকদেরও জানতে চাই, দর্শকদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই। এবং আমি যেটা বলতে চাই, আপনি আমাকে বললেন না ওই কি একটা প্রতিষ্ঠানের কথা, বিবিসি জানালা একটা অনুষ্ঠান আমি দেখেছিলাম, সেখানে একটা বাক্য বলা হয়, আই এম নট হাংরি, আর ইউ হাংরি, আর ইউ থার্স্টি, এরকম। এখন আর ইউ থার্স্টি মানে আপনি কি তৃষ্ণার্ত বা আপনি কি ক্ষুধার্ত, যদি আমরা বলি আর ইউ হাংরি। আমি আমার প্রতি শুক্রবার একটা সেমিনার হয়, আমি শুক্রবার সকাল 9:30টায়, অনেক লোক থাকে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো দেখি আপনি কি ক্ষুধার্ত, ইংরেজিটা কি আর ইউ হাংরি নাকি ডু ইউ হাংরি হবে? প্রথমে কিন্তু সবাই বলেছিল আর ইউ হাংরি। আমি যখন আর ওই ডু ইউ হাংরি কথাটা বলিনি, সবাই বলছে আর ইউ হাংরি। আমি তাদেরকে কনফিউজ করার জন্য বললাম, আচ্ছা বলো ডু ইউ হাংরি হবে না আর ইউ হাংরি হবে? দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলছে ডু ইউ হাংরি, একদল বলছে আর ইউ হাংরি। ছোট্ট একটা বাক্যের ইংরেজি, এতগুলো বছর গ্রামার করে এসে এই ছেলেপেলেগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল। টেন্স গ্রামার আমরা বহু বছর ধরে শেখাই, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো বহু গ্রামারের রুল শেখাই, ট্রান্সফরমেশন অনেক রুল শেখাই। তুমি কি ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাংলা বাক্যের শেষে থাকার কারণে, যেহেতু এইটা ভার্ব ওয়ার্ড না, আমি কিন্তু আমার মেথডটা তৈরি করেছি বাংলা বাক্যের শেষ শব্দটাকে ধরে। বাংলা বাক্যের শেষ শব্দটা যদি ভার্ব হয়, সেগুলোর গঠন হয় একরকম, সেগুলোর জন্য আমি এক ধরনের ফর্মুলা তৈরি করেছি। যে বাংলা বাক্যের শেষ শব্দটা নন ভার্ব হয়, অর্থাৎ ভার্ব ছাড়া অন্য কিছু হয়, সেগুলোর গঠন হয় অন্যরকম, সেগুলোর জন্য আমি আরেক রকমের ফর্মুলা তৈরি করেছি। ফর্মুলায় ফেললেই বাক্যগুলো ইংরেজি কারেক্ট হয়ে যায়, তখন আর এই ডু ইউ হাংরি হবে না আর ইউ হাংরি হবে এরকম টেনশন করবে না। মানে বাংলা তার বাংলা বাক্যটাকে ইংরেজি করতে এটা হলো কি হলো না কনফিউশন থাকবে না, কারণ ফর্মুলায় তাকে সেটাকে কারেক্ট করে দেবে। আপনি অনেককে জিজ্ঞেস করবেন, বলতে শুনবেন যে আই এম এগ্রি উইথ ইউ। এই যে আই এম এগ্রি, এই বাক্যটা যে ভুল, এই ভুলটা কেন ভুল বা এটা কারেক্টটা কি হবে, সেই জিনিসটাও কিন্তু টেন্স গ্রামার ধরে ধরা যাবে না। কারণ ওই যে আমি বললাম ডু ইউ হাংরি আর ইউ হাংরি, দুটো তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না, তাহলে কেন ডু ইউ হাংরি হবে না আর আর ইউ হাংরি হবে? এটা তো গ্রামার পড়ে কারো পক্ষে শেখা সম্ভব না। শেখা সম্ভব এফএম মেথডের মাধ্যমে, কারণ এফএম মেথড বাংলা ভাষাকে বেস ধরে ইংরেজি শেখাবার চেষ্টা করে। গ্রামার পড়ে পড়া সম্ভব, কেন ডু ইউ হাংরি হবে না সেটা আপনি যদি একটু বলতেন যে আপনার এই পর্যন্ত আপনি কতজন? আমি তো দীর্ঘ 28 বছর ধরে পড়াচ্ছি। জি। এই 28 বছরে তো আলহামদুলিল্লাহ কয়েক লাখই হবে হয়তো। এবং এই 28 বছর যে টিকে আছি আমি তো ইংরেজিতে পড়াশোনা করে এসেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, অধ্যাপনা করেছি। আমি তো এটাও বুঝি, এফএম মেথডে বুঝি। আমার যারা এফএম মেথড জানেন না জেনে যদি একটা কমেন্ট করেন, আপনি বলেন সেটা কি বেশি গ্রহণযোগ্যতা পাবে, নাকি জেনে যদি কম্পেয়ার করে আপনি যেটা ভালো সেটাকে আপনি গ্রহণ করছেন এবং এটা প্রচার করছেন, সেটাই তো নিশ্চয়ই আপনার দায়িত্ব হবে। আমি একটা কথা বলে থাকি, ধরেন একটা পাহাড় আছে, উঁচু নিচু চারিদিকে ঘুরে ঘুরে গিয়ে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছলাম, তাতে পৌঁছতে আমার অনেক বছর লাগলো। আমি যখন পাহাড়ের টপে পৌঁছলাম, আমি একটা করলাম যে এদিক দিয়ে একটা সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, সোজা পথ তৈরি করা সম্ভব। আমি যখন এই পথটা যখন আবিষ্কার করতে পারলাম বা দেখতে পারলাম, তৈরি করতে পারলাম, তখন তো আমি আমার জাতিকে সেই পথেই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই যে কথাটা আপনি আমাকে বললেন যে 15 বছর লাগে না কত বছর লাগে, এই সোজা পথ যদি থাকে তাহলে তো আপনি কেন, যে কেউ সহজে যেতে পারবে। লিফট যদি থাকে, লিফটে করে একজন লোক, অসুস্থ লোক যে দোতলা পর্যন্ত যেতে পারে না, সে কিন্তু লিফটে করে খুব দ্রুত অনেক একেবারে টপ ফ্লোরেও চলে যেতে পারে। জি, জনাব, এটার জন্য একটা বলি, এফএম মেথড একটা নতুন পদ্ধতি, বাঙালিদের জন্য উপযোগী করে তৈরি করার পদ্ধতি। এটা আগে দেখতে হবে, বুঝতে হবে এবং সেখানে বিচার বিশ্লেষণ করে সেটা রায় দিতে হবে। শুধু দেখলাম না, জানলাম না, একটা কথা মন্তব্য করে ফেললাম, এটা মনে হয় অবিচার করা ছাড়া কিছুই না।
জনাব আমি এই দেশমূলকের আগে একটু আবার জানতে চাই যে